আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মির প্রতিফলন কোণ হবে 90 - x ডিগ্রি। দুয়ে দিয়েছে লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। 3 কোন বক্তব্যটি সঠিক নয়, আগে আকর্ষণ পরে আবেশ। এটা সঠিক নয়, আগে আবেশ হয় তারপরে আকর্ষণ হয়। 4 একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চৌম্বক দৈর্ঘ্য হবে 0.085x, কারণ চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত ওই 0.086 ওই প্রায় 0.085 আর কি। 5 দিয়েছে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। 6 নির্জল কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 7 জনসংখ্যার সঙ্গে কোন বিষয়টি সরাসরি যুক্ত নয়, চিরাচরিত শক্তির ব্যবহার কমানো। 8 জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না গোবর গ্যাস। 9 পলাশ গাছে পরাগযোগ ঘটে পক্ষীর দ্বারা। 10 আলুর স্ফীত কন্দ হলো আসলে রূপান্তরিত মৃৎগত কাণ্ড। 2 আয়তে আসি ফুলের গর্ভকিশোর চক্রের একক হবে গর্ভপত্র। 2 বলেছে ফিউজ তার কোথায় ব্যবহৃত হয়, তড়িৎ বর্তনীতে ব্যবহৃত হয়। 3 বলেছে মেরুজ্যোতি কি, এটা আছে বইয়ের 48 পাতায়। লিখবে ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে তড়িৎযুক্ত কণা ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মেরু অঞ্চলে যে দুটি বিকিরণ বলয় বা ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয় তাতে উৎপন্ন হয় মেরুজ্যোতি বা অরোরা। তাহলে ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে তড়িৎযুক্ত কণিকার ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং তার ফলে যে জ্যোতিটা উৎপন্ন হয় তাকে মেরুজ্যোতি বা অরোরা বলা হয়ে থাকে। 4 দিয়েছে বর্ণালীর প্রান্তিক বর্ণগুলোর নাম লেখো, এটা আছে বইয়ের 35 পাতায়। প্রান্তিক বর্ণগুলো মানে যেগুলো আর কি শুরুতে বা শেষের দিকে থাকে, বেগুনি লাল। প্রান্তিক বর্ণ হচ্ছে শেষের দিকে যেগুলো থাকে, শুরুতে বেগুনি থাকে আর একদম শেষে থাকে লাল। 5 দিয়েছে মাটির হাঁড়ি পোড়াতে কোন শক্তি ব্যবহৃত হয়, তাপ শক্তি। 3 আয়তে বলেছে চিত্রসহ ছায়া এবং প্রচ্ছায়া উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। তো ছায়া যা প্রচ্ছায়া চায় তাই, তো এইভাবে এই ছবিটা আঁকবে বলেছে চিত্রসহ, তো এই ছবিটা একটু এঁকে দেবে। লিখবে এবি একটি বিস্তৃত আলোক উৎস, তার সামনে উৎসের চেয়ে আকারে বড়, সিডি একটি গোলাকার অস্বচ্ছ বস্তু এবং তার পেছনে কিউ একটা পর্দা রাখা হয়েছে। এবার বিস্তৃত উৎসটিকে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু উৎসের সমষ্টি হিসাবে ধরা যেতে পারে। উৎসের ওপরে এবং নিচে যথাক্রমে এ আর বি দুটো বিন্দু উৎস ধরা হলো। এ থেকে নির্গত অপসারী আলোকরশ্মির উৎস সিডি বস্তুতে বাঁধা পেয়ে পর্দার জিএফ অংশে ছায়া সৃষ্টি করে, আবার বি থেকে নির্গত অপসারী আলোকরশ্মির উৎস পর্দার ইএইচ অংশে ছায়া সৃষ্টি করে। ছায়ার জিএইচ অংশে আলোক উৎসের কোনো অংশ থেকেই আলো আসছে না, এজন্য ছায়ার জিএইচ অংশ গাঢ় অন্ধকারাচ্ছন্ন, এই অংশকে প্রচ্ছায়া বা ছায়া বলা হয়। আর ছায়ার এইচএফ অংশে উৎসের ওপরের অংশ থেকে আলো না এলেও নিচের অংশ থেকে আলো আসে, তেমনি ছায়ার জিই অংশে উৎসের নিচের অংশ থেকে আলো পৌঁছায় না কিন্তু ওপরের অংশ থেকে আলো পৌঁছায়, সেই জন্য এইচএফ আর জিই অংশ আংশিক অন্ধকারাচ্ছন্ন থাকে, এই আংশিক অন্ধকারাচ্ছন্ন অংশকে উপচ্ছায়া বলা হয়। অথবাতে আছে চিত্রসহ সূচিচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। এইটা লিখবে, তো এখানে এই ছবিটা আঁকবে আর এখানে লিখবে যে ধরা যাক মনে করা যাক সূচিচিত্র ক্যামেরার ছিদ্র ও এর সামনে উৎস হিসাবে একটা সপ্রভ বস্তু এবি রাখা হলো। এ বিন্দু থেকে আলোকরশ্মি এ ড্যাশ সরলরেখা বরাবর ছিদ্র এর মধ্যে দিয়ে এসে ঘষা কাঁচের পর্দায় এ ড্যাশ বিন্দুতে পড়ে এবং ওই বিন্দুতে এর প্রতিকৃতি তৈরি হয়। অনুরূপভাবে বি বিন্দু থেকে আলোকরশ্মি ও এর মধ্যে দিয়ে গিয়ে বি ড্যাশ বিন্দুতে পড়ে এবং ওই বিন্দুতে বি এর প্রতিকৃতি সৃষ্টি করে। এ বি উৎসের অন্যান্য অংশ থেকেও আলোকরশ্মি গিয়ে এ ড্যাশ বি ড্যাশ অংশে প্রতিকৃতি সৃষ্টি করে, যেমন সি ড্যাশ হচ্ছে সি এর প্রতিকৃতি, ফলে এবি বস্তুর অনুরূপে একটা উল্টো প্রতিকৃতি ঘষা কাঁচে গঠিত হয়। এটাই হচ্ছে সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি। তিনে 2 নম্বর প্রশ্ন বলেছে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে দুইটি পার্থক্য লেখো।
প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বকের দুটো পার্থক্য হচ্ছে যে প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই, কৃত্রিম চুম্বকের নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। ব্যবহারিক প্রয়োজনে বিভিন্ন আকারে কৃত্রিম চুম্বক তৈরি করা যায়। প্রাকৃতিক চুম্বকের মেরুশক্তির পরিবর্তন করা যায় না। কৃত্রিম চুম্বকের মেরুশক্তি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো বা কমানো যায়। অথবাতে আছে পৃথিবী যে একটা পৃথিবী নিজেই একটি চুম্বক, ব্যাখ্যা করো। পৃথিবী নিজেই যে একটি চুম্বক তার উত্তরের সমর্থনে যুক্তি দাও। একটি চুম্বকের মাঝখান থেকে সুতো বেঁধে ঝুলিয়ে দিলে বা একটা লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় দণ্ডটির মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। এর কারণ পৃথিবী নিজেই একটি চুম্বক। ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু দুটির কাছে পৃথিবীর চুম্বকীয় মেরু দুটি অবস্থিত। এই মেরু দুটির আবেশের ফলে দণ্ডটিতে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়। এর ফলেই দণ্ডচুম্বকের দুটি বিপরীত মেরু ওই মেরু দুটির আকর্ষণে উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তিনে আছে চিত্রসহ তড়িৎবর্তনীর সংজ্ঞা দাও। সার্কিট বা তড়িৎবর্তনী কাকে বলে আর সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তড়িৎবর্তনীর চিত্র আঁকো, তড়িৎ প্রবাহ তীরচিহ্ন সহযোগে দেখাও। তো সেলের দুই প্রান্তের সঙ্গে পরিবাহী তার দ্বারা বিভিন্ন তড়িৎ যন্ত্রাদি যুক্ত করা হলে সেই ব্যবস্থাকে সার্কিট বা তড়িৎবর্তনী বলে। আর এই ছবিটা এঁকে দেবে। অথবা দিয়েছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার উল্লেখ করো। এটা তোমাদের বিজ্ঞান বইয়ের 58 পাতায় রয়েছে। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। অথবা 4 আছে দুটি পরিবেশ বান্ধব শক্তির উৎস যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এদের ব্যবহার উল্লেখ করে। এটা বইয়ের 67-68 পাতায় রয়েছে। যেমন সৌরশক্তির ব্যবহার হচ্ছে সোলার লাইট, সোলার ক্যাপ, সোলার কুকার, সোলার বাইক বা সোলার ওয়াটার হিটার, সোলার মোবাইল চার্জার, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি। আর বায়ু শক্তির ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের কাজে বায়ু শক্তি ব্যবহার করা হয়। বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অথবা বলেছে কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়? কয়লা। আর এর বিকল্প একটি শক্তি উৎসের নাম হলো সৌরশক্তি। 5 দিয়েছে জবা ফুলের চিত্র অঙ্কন করে পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র চিহ্নিত করো। এটা তোমাদের বইয়ের 197 পৃষ্ঠায় রয়েছে। জবা ফুলের ছবিটা, গর্ভকেশর চক্র আর পুংকেশর চক্র। তো এই হচ্ছে গর্ভকেশর চক্র, এটা পুংকেশর চক্র। এই ছবিটা আঁকবে আর এইটা আঁকবে। এই যে পরাগধানী পুংদণ্ড, এগুলো এটা এঁকে দেবে। এই যে এইটা হচ্ছে পুংকেশর চক্র, এইভাবে এটা দেখাচ্ছে। এটা হচ্ছে গর্ভকেশর চক্র, গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড নিয়ে তৈরি। অথবাতে আছে মূলের চিত্র অঙ্কন করে মূলত্র আর স্থায়ী অঞ্চল চিহ্নিত করো। এটা বইতে ভালো নেই। তো ছায়া প্রকাশনে 262 পৃষ্ঠায় স্থায়ী অঞ্চল আর বলেছে মূলত্র অঞ্চল দেখাতে বলেছে। তো এটা বইতে ভালো আছে, ছায়া প্রকাশনী সহায়িকাতে আর কি। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল আর এইটা হচ্ছে মূলত্র অঞ্চল। তো এই ছবিটা পুরোটা এইভাবে এঁকে এই দুটো পয়েন্ট করে দেখিয়ে দেবে। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।